অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে পড়া হবে সেটা গতদিন যে পড়া হয়েছে সেটা ছিল কোয়ান্টাম সংখ্যার উপর ক্লাস। এই কোয়ান্টাম সংখ্যার চারটা সুন্দর করে পড়ছো তো নাকি? তাহলে এই কোয়ান্টাম সংখ্যার চারটির মধ্যে আমরা বাড়ির কাজ দিয়ে রেখেছিলাম একটি, যে চৌহত্তর কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়, অর্থাৎ বলেছিলাম যে যে পরমাণু চতুর্থ শক্তি স্তরে এল ও এম এর মান হিসাব করে কতটি অরবিটাল হতে পারে তা দেখাও। কাজটা করছে তো নাকি? তাহলে ওই আলোকে আমরা যে পড়াগুলো পড়ব। এখন আমরা এই যে কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করছি, এরপরে পড়া আছে অরবিটালের পার্থক্য। তাহলে অরবিটালের পার্থক্য তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে। এই অরবিটালের পার্থক্যটা ছক করে লিখবে। অরবিট কি? অরবিট হচ্ছে একটি শক্তি স্তর, অর্থাৎ বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে আবর্তন করে তাকে বলা হয় অরবিট, অর্থাৎ শক্তি স্তর বা এনার্জি লেভেল। আর অরবিটাল হচ্ছে অরবিটে যে এলাকায় 90 থেকে 95% ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তাকে বলা হয় অরবিটাল। অরবিট আর অরবিটাল, তাহলে অরবিটকে কে এল এম এন দিয়ে প্রকাশ করা হয়, অরবিটালকে এস পি ডি এফ দিয়ে প্রকাশ করা হয়। অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র 2n², আর অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2 × 12 + 1। এভাবে আমরা 5-6টা পার্থক্য লিখতে পারবো। আজকে আমরা এই অরবিটগুলোর বিস্তারিত তথ্যগুলো পড়ার পর পড়বো এর উপর আহ্বান নীতি, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি। এই নীতিগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে প্রথমে শিখবো হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি, এই নীতিতে আমরা কি পড়বো? ইলেকট্রনগুলো একটা শক্তি স্তরে কিভাবে থাকে, কিভাবে বিন্যস্ত থাকে সেই সম্পর্কে তথ্য শিখবো। আউফবাউ হচ্ছে জার্মানি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে উপরের দিকে ওঠা। একে বিল্ডিং আপ নীতিও বলা হয়। একটি বিল্ডিং তৈরি করার সময় আগে নিচের ইট দিতে হয়, তারপর আস্তে আস্তে উপরে ইট দিতে হয়। তাহলে এখানে ঠিক একই রকমভাবে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, এখানে 4f, 5s, 5p, 5d, 5d, এটা কোনটি? অর্থাৎ 6x, 6p, হচ্ছে 7s। এখানে ইলেকট্রন আগে যায়, তারপরে এই জায়গায় ইলেকট্রন যায়, তারপরে এই জায়গায় ইলেকট্রন যায়। এভাবে আমাদের ইলেকট্রনগুলো যাতায়াত করে। এভাবে ইলেকট্রন যায়, অর্থাৎ প্রথমে ইলেকট্রন যায় 1s অরবিটালে, তারপর 2s, তারপর 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। অর্থাৎ ইলেকট্রন 1s থেকে শুরু করে ইলেকট্রন আস্তে আস্তে প্রবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানী আউফবাউ নীতির এই আলোকে আমরা যে ইলেকট্রন বিন্যাস পড়ব, তাহলে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে যায়, তারপর আস্তে আস্তে উচ্চ অরবিটালে যায়। এখানে একটু কনসেপ্ট নিবে তোমরা, যে নিম্ন স্তর আস্তে আস্তে উচ্চ অরবিটাল। কথা কিন্তু বললো না যে নিম্ন স্তর উচ্চ স্তর, তা বলে নেই। নিম্ন স্তর উচ্চ অরবিটাল, অথবা নিম্ন অরবিটাল উচ্চ অরবিটাল। তাহলে নিম্ন উচ্চ তারা কিভাবে বুঝলো? তখন বিজ্ঞানী, দেখো এখানে কি ভুল হয়েছে, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, তারপর 3d, এই জায়গায় প্রথম সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে এরকম অরবিটাল এলোমেলো যে হলো, এই এলোমেলোটা কেন হলো? এটা শক্তির পার্থক্যের কারণে। বিজ্ঞানী আউফবাউ নীতিতে বলতেছে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর অর্থাৎ নিম্ন অরবিটাল আস্তে আস্তে উচ্চ অরবিটালে প্রবেশ করবে। তার উপর দুটা তথ্য প্রদান করছেন। এক নম্বর হচ্ছে n+l এর মান। n+l এর মান যে অরবিটালে কম, ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে, এই একটা তথ্য। আর একটা তথ্য বলতেছে 2 নম্বর, যে n+l এর মান যদি 2 অরবিটালে সমান হয়, তাহলে যেখানে n এর মান কম, ইলেকট্রন সেই অরবিটালে প্রবেশ করে। তাহলে
n প্লাস l এর মানের উপর দুটো তথ্য কি, যেখানে n প্লাস l এর মান কম হবে ইলেকট্রন আগে সেই জায়গায় প্রবেশ করবে, আর n প্লাস l এর মান দুই অরবিটালে যদি সমান হয় তাহলে যে অরবিটালে n এর মান কম ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই শক্তি স্তরটা আমরা একটু দেখব যে কিভাবে হিসাব করতে হয়। তাহলে প্রশ্ন যদি এরকম পড়ে যে অরবিটাল, অর্থাৎ বললাম 3d 4s 4p অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্রম ব্যাখ্যা করো, এটা একটা প্রশ্ন। তাহলে 3d 4s 4p অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্রম ব্যাখ্যা করো, এরকম যদি আমাদের প্রশ্ন হয় তাহলে বা অরবিটালের উদ্দীপকে দিয়ে দিল 3d 4s 4p দিয়ে বললো যে এই উদ্দীপকের অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের ক্রম ব্যাখ্যা করো। তাহলে আমরা 3d এর ক্ষেত্রে আগে আমরা এর লজিক লিখে নেব যে কোন n প্লাস l এর যেটা বলা হলো, লজিক লেখার পর আমরা এখন হিসাব দেব 3d এর ক্ষেত্রে বলতেছে n এর মান 3, d অরবিটাল হলে l এর মান হচ্ছে 2, তাহলে n প্লাস l 3 প্লাস 2 সমান সমান 5। 4s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে 0, n প্লাস l 4 প্লাস 0 সমান সমান 4। এবার 4p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে 1, n প্লাস l 4 প্লাস 1 সমান সমান 5। তাহলে দেখো n প্লাস l এর মান যেখানে কম ইলেকট্রন আগে সেই জায়গায় প্রবেশ করবে, তাহলে ইলেকট্রন প্রবেশ করবে আগে 4s এ, দেখো তাই 4s টা আগে আছে, তারপর এখানে 5, এটাও 5, তখন দ্বিতীয় রুলে লেখা আছে n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে যেখানে n এর মান কম সেই জায়গায় প্রবেশ করবে, অর্থাৎ 3d আর 4p এর মধ্যে 3d n এর মান কম তাই 3d প্রবেশ করবে আগে, তারপর হচ্ছে 4p প্রবেশ করবে। তাহলে এই জায়গায় 4s 3d 4p এইভাবে প্রত্যেকটা অরবিটাল সাজানো হয়েছে। তাহলে এখানে এই তিনটার মধ্যে যদি আমাদের বলে অরবিটালের প্রবেশের ক্রম, তাহলে আমরা লিখব আগে 4s, তারপর লিখব 3d, তারপর লিখব 4p। কিন্তু এটা লিখতে গিয়েও আমরা গ্রেটার দেন আর লেস দেনের দিক খেয়াল করবো, এভাবে আমরা লেস দেন ব্যবহার করবো। কেন? এখানে নিম্ন শক্তির স্তর আস্তে আস্তে উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এভাবে আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন প্রবেশ করে। বাড়িতে এর আলোকে একটা প্রশ্ন লিখবে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন তা ব্যাখ্যা করো। বাড়ির কাজ দেওয়া থাকলো এর উপর ভিত্তি করে। আচ্ছা, এরপর আহ্বান নীতির পর আছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি, পলিবর্জন নীতি, যে কোনোটা আগে পড়তে পারো। তাহলে পলিবর্জন নীতিতে কি বলতেছে, তাহলে পলিবর্জন নীতি যদি আমরা আগে পড়ি, পলিবর্জন নীতিতে পাউলি বা পলি বলা হয়। এই পলিবর্জন নীতিতে বলতেছে যে একটি অরবিটালে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। একটি, দুইটি, তিনটি এক হলেও চতুর্থটি ভিন্ন হবে। তাহলে একটি অরবিটাল, তাহলে এখানে আমরা পড়ব পাউলি বর্জন নীতি। তাহলে একটা উদাহরণ হিসেবে আমরা নিব হিলিয়াম 1:2। তাহলে এই 1:2 যদি হয় তাহলে আমরা এটা কিভাবে দিব, তোমার প্রথম ইলেকট্রন n এর মান হচ্ছে 1, তাহলে l এর মান হবে 0, m এর মান হবে 0, s এর মান হবে +1/2। দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান হচ্ছে 1, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0, s এর মান হচ্ছে -1/2। তাহলে 1 0 +1/2 এই প্রধান কোয়ান্টাম সংখ্যা মিলল, সহকারী কোয়ান্টাম সংখ্যা মিলল, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মিলল, এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা মিলল না। তাই বলতেছে একটি, দুইটি, তিনটি এক হলেও চতুর্থটি ভিন্ন হবে। তাই দেখো হিলিয়াম দিয়ে দিতে পারি, যে কোনো অরবিটাল বলতে পারি, যে কোনো অরবিটাল, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালেই দুটি করে ইলেকট্রন থাকে। তাহলে ওই দুটি ইলেকট্রনের
চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না, সেটা নীতি প্রদান করছে বিজ্ঞানী পাউলি। তাই পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতি নামে পরিচিত। একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা দিব। তাহলে এই পড়াগুলো বাসায় করবে। এইভাবে আমরা এখন হুন্ডের নীতি পড়ব। হুন্ডের নীতিতে কি বলতেছে? হুন্ডের নীতি, এখন হুন্ডের নীতিতে বলতেছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন একই মুখী হবে। তাহলে যেমন একটা উদাহরণ দিলাম, নাইট্রোজেন 1:2, 2:2, 2px, 2py, 2pz। তাহলে দেখো 1:2, 2:2, 2px, 2py, তাহলে এখানে চারটে ইলেকট্রন হয়ে গেছে, একটা করে ইলেকট্রন। তাহলে এই চারটি ইলেকট্রন গেল। তাহলে দেখা যাচ্ছে এই 4 আর 3 7, তাহলে এরা কি করতে হবে? বক্স করে দিতে হবে। 1s দুটো ইলেকট্রন, একটা উপরে একটা নিচে, 2s উপরে একটা নিচে একটা। তাহলে এখানে আমরা 2px, 2py, 2pz আর দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন, তাহলে এখানে একটা করে স্পিন থাকবে উপরের দিকে। তাই বলতেছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন একই মুখী হবে। তাহলে দেখো উপর দিকে হবে। এখন প্রশ্ন হচ্ছে উপর দিকেই হবে না নিচ দিকে হবে? এটা কিন্তু নিয়ম নাই, কিন্তু সাধারণত একটা করে ইলেকট্রন থাকলে সেগুলো উপর দিকে স্পিন দেয়, সেটাকে আমরা প্লাস হিসাবে চিহ্নিত করি। আচ্ছা, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি, আহ্বান নীতি, এই যে নীতিগুলো পড়লাম, এই নীতিগুলো নিয়ে যত ব্যাখ্যা আছে ব্যাখ্যা সহ পড়বে। কারণ এই তথ্যগুলো যদি ভালো জানো তাহলে পড়াগুলো ভালো লাগবে। তাহলে কোয়ান্টাম সংখ্যার যত আইটেম আমরা এখানে পড়লাম, এই আইটেমগুলো বাসায় সুন্দর করে পড়বে, লিখবে, খাতায় সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই অরবিটালগুলোর মধ্যে প্রশ্ন আরোপ্ত আছে, সেটা হচ্ছে অরবিটাল সম্ভব কি না ব্যাখ্যা করো। দেখা যাচ্ছে বলা হলো 2d, 3f, 4s অরবিটাল সম্ভব কি না তা ব্যাখ্যা করো। তাহলে 2d এর ক্ষেত্রে প্রত্যেকটা একটা 2 মার্ক করে প্রশ্ন হতে পারে 2d এর ক্ষেত্রে। তাহলে দেখো 2d এখানে অরবিটালটা যদি সম্ভব হয়, আমাদের লজিক n এর মান যা হবে l এর মান তার চেয়ে 1 কম হবে। আমরা এটা অনেক কয় রকম ভাবে ব্যাখ্যা দিতে পারি। তাহলে ছোট লজিক দিয়ে আমরা কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 2। তাহলে n সমান l হতে পারে না। ফলে অর্থাৎ আরেকটা মন্তব্য করতে পারো যে n is greater than 1, l হবে ফলে 2d অরবিটাল সম্ভব নয়। তাহলে আমরা এই অনুসারে লিখতে পারি n এর মান 2, l এর মান d এর জন্য 2, তাহলে n সমান হতে পারে না, এত হবে। তাহলে ফলে 2d অরবিটাল সম্ভব নয়। আবার লিখতে পারি এইভাবে মন্তব্য করলে n এর মান 2, তাহলে l এর মান 0, 1 হয়, তাহলে 0 এর জন্য হলে s হবে, 1 এর জন্য হলে p হবে, তাহলে 2d অরবিটাল সম্ভব নয়। যে কোনোভাবে উপস্থাপন করতে পারো। তাহলে এভাবে 2d, 3f, 4s বাকিগুলো বাড়ির কাজ দেওয়া থাকলো, বাড়ি থেকে সুন্দর করে পড়বে। এই পড়াগুলো দেওয়া থাকলো, বাকিগুলো বাড়িতে পড়বে। তাহলে এই আহ্বান নীতি, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি, এই অরবিটালগুলো সম্ভব কিনা, অরবিটালের পার্থক্য, আজকের এই ক্লাসের এই পড়াগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই পড়াগুলো সুন্দর করে পড়বে,
খাতায় লিখবে, সুন্দর উপস্থাপন করবে। সবাই ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।